জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 11 জিনতত্ত্ব ও বিবর্তন। বংশবিস্তারের মাধ্যমে জীবের জীবধারা অক্ষুণ্ণ থাকে। পিতামাতা ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য ও গুণাবলী বংশপরম্পরায় সন্তান-সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, তবে তার নিজের আকৃতি বিশিষ্ট ও গুণসম্পন্ন অপত্য জীবের জন্ম দেয়। এক কুকুরশাবক কুকুরশাবকের মতো, গরুশাবক গরুশাবকের মতোই। এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মগুলোতে জীবের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। যেই প্রক্রিয়া পিতামাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন প্রকৃতি, শরীরবৃত্ত, আচরণ প্রভৃতি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমে সন্তান-সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। বংশগতির ধারাবাহিকতা পরিক্রমার সময় বিভিন্ন কারণে জীবদেহের কিছু আঙ্গিক পরিবর্তন ঘটে। কালক্রমে এই পরিবর্তনগুলো ওই জীবের জীবগত বৈচিত্র্যের মাধ্যমে প্রকাশিত হলে সৃষ্টি হয় নতুন প্রজাতি। এজন্য প্রয়োজন সুদীর্ঘ কালব্যাপী ও অতি মন্থর গতির বিবর্তন। এই অধ্যায়ে জীবের বংশ গতি ও বিবর্তন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। জিনতত্ত্ব জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশপরম্পরায় সঞ্চারণ, ধরন, ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। উইলিয়াম ব্যাটসন 1861 থেকে 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক শব্দটি প্রচলন করেন। জেনেটিক শব্দটি গ্রিক শব্দের রূপ জেন শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ পরিণতি সম্পূর্ণ ঘটা বা টু বিকাম অথবা কোনো কিছু হতে উদ্ভূত হওয়া। জিনতত্ত্বের প্রয়োজনীয়তা মানব কল্যাণে নিয়োজিত জীববিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিস্ময়কর শাখা হচ্ছে জিনতত্ত্ব। জিনতত্ত্বের প্রয়োজনীয়তা বিশেষ কয়েকটি দিক নিম্নরূপ: জিন প্রয়োজনীয় গাঠনিক ও গুণগত পলিপ্লয়েডিক পরিবর্তনের মাধ্যমে বেশি ফলনশীল ও বাড়তি পুষ্টিসম্পন্ন উদ্ভিদ জাতের ফসলি উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। জিনতত্ত্বের জ্ঞানের আলোকে সংকরায়নের মাধ্যমে উন্নত জাতের গৃহপালিত পশু পাখি উদ্ভাবন করা আছে। ত্রুটিপূর্ণ জিন অপসারণ এবং উপযুক্ত জিন প্রতিস্থাপনের মাধ্যমে পরিবেশের সাথে মানানসই, সুস্থ ও দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি সম্ভব হয়েছে। জীবধারা পর্যালোচনা করে নিয়ন্ত্রিত উপায়ে সংকরায়নের মাধ্যমে মানুষসহ অন্যান্য প্রজাতির উৎকর্ষ বাড়ানো সম্ভব হয়েছে। মানুষের বিভিন্ন রোগ যেমন ক্যান্সার জেনেটিক কারণ উদ্ঘাটন ও নিরাময় সম্বন্ধে মানুষ অত্যন্ত আশাবাদী। অণুজীবের জেনেটিক পরিবর্তন ঘটিয়ে এগুলো সংক্রমণ ক্ষমতা রহিত করা হয়েছে। অপরাধী শনাক্তকরণ, পিতৃত্বহীন ও মাতৃত্ব সম্পর্ক যাচাইয়ে জিনতত্ত্বের প্রয়োগ করা হয়েছে। শ্রেণীবিন্যাসের প্রাণীদের বিভিন্ন ট্যাক্সিন স্থাপন করতে ও জ্ঞাতিভিত্তিক তাত্ত্বিক বিশ্লেষণে জিনতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রেগর জোহান মেন্ডেল আধুনিক জীববিজ্ঞানের জনক। মেন্ডেল কে ছিলেন? আধুনিক জীববিজ্ঞানের জনক বলতে গ্রেগর জোহান মেন্ডেল 1822 থেকে 1884 অস্ট্রীয় ভাষী একজন ধর্মযাজক ছিলেন। তিনি 7 বছর ভিন্ন মটরশুঁটির গাছের নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তিনি বংশগতির 2টি সূত্র প্রবর্তন করেন। তার সূত্রগুলো মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলে আখ্যায়িত হয়। মেন্ডেলের প্রদত্ত তত্ত্ব বর্তমানে জিনতত্ত্বের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। মেন্ডেলের সংক্ষিপ্ত জীবনী। কৃষকের সন্তান মেন্ডেল জোহান মেন্ডেলের জন্ম 1822 সালে অস্ট্রিয়ায়। তার স্বপ্ন ছিল শিক্ষক ও বিজ্ঞানী হবেন, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তার সমস্ত আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ ত্যাগ করে তিনি অস্ট্রিয়ার ব্রুন শহরে অবস্থিত গির্জায় শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। 1857 সালে মেন্ডেল 34 ধরনের মটরশুঁটি সংগ্রহ করে গির্জার সংলগ্ন বাগানে উদ্ভিদের বংশগতির রহস্য উদ্ঘাটনের জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। দীর্ঘ 7 বছর তিনি কঠিন ও শ্রমসাধ্য পরীক্ষা শেষে তিনি বংশগতির 2টি সূত্র আবিষ্কার করেন। তার পরীক্ষা সমস্ত কাগজপত্র 1860 সালে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অফ সোসাইটিতে জমা দেন। আপাতদৃষ্টিতে অতি সাধারণ এই পরীক্ষা গুরুত্ব ঊনবিংশ শতাব্দীতে কেউ উপলব্ধি করতে পারেনি। 1888 সালে 6 জানুয়ারি তার সূত্র প্রতিষ্ঠা লাভের আগেই মেন্ডেলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 16 বছর পর অর্থাৎ 1900 সালে তিনি বিভিন্ন দেশে 3 বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময় মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। বিজ্ঞানীরা হলেন নেদারল্যান্ডসের উদ্ভিদবিজ্ঞানী হিউগো ডে ভ্রিস, জার্মানির উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক কার্ল কারেন্স এবং অস্ট্রিয়ার কৃষিবিজ্ঞানী এরিক স্ট্র্যামার্ক। আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানীরা তাদের সকল পরীক্ষা-নিরীক্ষা শেষ করেই মেন্ডেলের গবেষণা সম্বন্ধে অবহিত হয়েছিলেন। এভাবে মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কারের ও প্রকাশের মাধ্যমে বিভিন্ন ভিত্তি রচিত হয় এবং তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানের গতিবিদ্যা ও জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখার বিকাশ ঘটে। এ কারণে মেন্ডেলের বংশগতিবিদ্যা
বা জিনতত্ত্বকে জনক, ফাদার অফ জেনেটিক্স বলে অভিহিত করা হয়। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেলের বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দু ধরনের মটরশুঁটি গাছ পিসাম স্যাটিভাম নিয়ে পরীক্ষা শুরু করেছিলেন। এক ধরনের উদ্ভিদ ছিল লম্বা, অন্য ধরনের উদ্ভিদ ছিল খাটো। পরীক্ষা শুরু করার আগে তিনি মটরশুঁটি গাছের বিশুদ্ধতা পর্যবেক্ষণ করেন। এরপর বিশুদ্ধ লক্ষণযুক্ত হোমোজাইগাস একটি লম্বা উদ্ভিদের সঙ্গে শুদ্ধ লক্ষণযুক্ত একটি খাটো উদ্ভিদের পরাগ সংযোগ ঘটান। লম্বা উদ্ভিদের পরাগরেণু পোলেন নিয়ে খাটো উদ্ভিদের পরাগ গমমুণ্ডে স্থাপন করা হয়। পরাগরেণু সংযোগের ফলে উৎপন্ন বীজ থেকে সব উদ্ভিদ আবির্ভূত হয়, তারা সবাই লম্বা। প্রথম পরাগ সংযোগের ফলে সৃষ্ট উদ্ভিদগুলোকে মেন্ডেলের প্রথম বংশধরে বা F1 যৌনরূপে চিহ্নিত করেন। এরপর মেন্ডেলের দ্বিতীয় F2 যৌন উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটান। দ্বিতীয়বার পরাগ সংযোগের ফলে সৃষ্ট দ্বিতীয় বংশধর F2 যৌনুর মোট 1064টি উদ্ভিদের মধ্যে 787টি লম্বা এবং 277টি খাটো পাওয়া গেল, অর্থাৎ লম্বা ও খাটোর অনুপাত দাঁড়ালো 3:1। এভাবে মেন্ডেল মটরশুঁটি গাছে নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন প্রকট বচ্চনা নিয়ে সংকরায়ন ঘটান। মেন্ডেলের উপরোক্ত পরীক্ষাগুলো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য মটরশুঁটি গাছের মধ্যে সংঘটিত এবং এ ধরনের বীজকে মনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন বলে। মেন্ডেল মটরশুঁটি গাছের উপরোক্ত 7 জোড়া বিপরীত চরিত্র লক্ষণ নিয়ে পরীক্ষা চালান। গোল, কুঞ্চিত, হলুদ, সবুজ, সাদা, বেগুনি, মসৃণ, খাদযুক্ত, হলুদ, সবুজ, কাক্ষিক, শীর্ষ, লম্বা, খাটো। পরবর্তীতে মেন্ডেল দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেন। এই শুদ্ধ লক্ষণযুক্ত গোল হলুদ বীজ উৎপাদনকারীর সাথে অপর একটি শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ কুঞ্চিত উৎপন্নকারী উদ্ভিদের ক্রমাগত সংযোগের দেখা গেল F1 যৌনুর সব উদ্ভিদই হলুদ গোল বীজ উৎপন্ন করতে সক্ষম, কিন্তু F2 যৌনুতে 16টি বংশধরের মধ্যে 9টি হলুদ, 3টি হলুদ কুঞ্চিত, 3টি সবুজ গোল এবং একটি সবুজ কুঞ্চিত বীজ উৎপন্ন পাওয়া গেল। মেন্ডেলের এই পরীক্ষাকে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে সংঘটিত, তাই ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণযুক্ত সংকরায়ন বলে। মেন্ডেলের গবেষণা ফলাফল সামগ্রিকভাবে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স নামে পরিচিত। পরীক্ষার জন্য মেন্ডেল মটরশুঁটি গাছ বেছে নেওয়ার কারণ। বাগানের মটর গাছে গার্ডেন পিসাম স্যাটিভাম নিম্নোক্ত কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ায় মেন্ডেল তার নমুনার জন্য মটরশুঁটি গাছ উপনীত করেছিলেন। মটর গাছ এক বর্ষজীবী হওয়ায় সহজেই বাগানের জমি ও টবে ফলানো যায়। মটর গাছের প্রতিটি যৌনুর আয়ুষ্কাল অল্প হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই সংকরায়ন পরীক্ষার ফল পাওয়া যায়। মটর ফুল উভয় লিঙ্গ হওয়ায় সহজেই স্বপরাগায়ন ঘটে। মটর ফুল স্বপরাগী হয় বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না, ফলে বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য শুদ্ধ সহজে সন্তানাদি উৎপন্ন করা সম্ভব। ফুলের আকার বড় হওয়ায় মটর গাছ থেকে খুব সহজে পরাগায়ন ঘটানো সম্ভব হয়। মটর গাছে সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়, এজন্য মটর গাছ বহু প্রকরণ উপস্থিত। সংকরায়নের ফলে সৃষ্ট উদ্ভিদগুলো উর্বর, অর্থাৎ এগুলো জনকম হওয়ায় নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। মেন্ডেলের সাফল্য বা কৃতকার্য হওয়ার কারণ। রিজনস বিহাইন্ড মেন্ডেলের সাকসেস। মেন্ডেল আগে অনেক বিজ্ঞান সংকরণ পরীক্ষা করেছিলেন, কিন্তু মেন্ডেলই প্রথম সংকরায়ন নির্ভুল সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন। তার এই সিদ্ধান্ত কারণগুলো হচ্ছে: তিনি মটর গাছে নিয়ে পরীক্ষা করেছিলেন এই গাছ স্বপরাগী ফুলের বিশেষ গঠনের জন্য বিপরীত পরাগায়ন সম্ভব কম থাকায় পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। তিনি বিভিন্ন পরীক্ষার যে সব উদ্ভিদ ব্যবহার করেছিলেন সেগুলো খাঁটি, অর্থাৎ হোমোজাইগাস ছিল। মটর গাছে ডিপ্লয়েড 7 জোড়া ক্রোমোজোম আছে। মেন্ডেল যে 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিলেন সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত বলে কোনো লিকেজ সংক্রান্ত ঝামেলা ঘটেনি। কোনো লিক চরিত্র সম্মুখীন হলে মেন্ডেল হয়তো বা দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা দানে ব্যর্থ হতেন, কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয় মেন্ডেলের নির্ধারিত 7 জোড়া চারিত্রের মধ্যে কোনোটি লিঙ্ক চরিত্র ছিল না। সংকরায়নের আগে তিনি বারবার উদ্ভিদগুলোকে বিশুদ্ধতা পরীক্ষা করেছেন। কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাবার জন্য তিনি কয়েক বংশধর উদ্ভিদগুলোকে প্রজনন ঘটিয়েছেন। মেন্ডেল অত্যন্ত সতর্কতার নিষ্ঠার সাথে তার গবেষণার ফলাফল লিপিবদ্ধ করেছিলেন। গাণিতিক পদ্ধতিতে মেন্ডেল তার ফলাফলে অর্থপূর্ণ ব্যাখ্যা করেছিলেন।
লিঙ্কেজ একই ক্রোমোজোমে অবস্থিত সংযুক্ত বা লিঙ্ক জিনগুলো একই সাথে থাকা, অর্থাৎ মিওসিসের সময় একই গ্যামেটে সঞ্চারিত হওয়ার প্রবণতা। জিন তত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। জিন তত্ত্ব সহজভাবে বুঝতে হলে নিম্নোক্ত শব্দগুলি সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে হবে। ফ্যাক্টর বা জিন, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক জিন বলে, অর্থাৎ জিন হচ্ছে বংশগতি ধারক ও বাহক, মূলত ক্রোমোজোমে অবস্থিত যে কোনো কার্যকর একক যাতে রিকম্বিনেশন সম্ভব এবং যা মিউটেশনে অংশ নিতে পারে তাই জিন। আধুনিক ধারণা মতে ডিএনএর যে বিশেষ বিশেষ অংশ তথা বেস অনুক্রম কমপক্ষে একটি পলিস্যাকারাইড উৎপাদনে কোড বা সংকেত ধারণ করে তাকে জিন বলে। লোকাস, ক্রোমোজোমে জিনের বৈশিষ্ট্য স্থান এর নাম লোকাস। এটি নির্দিষ্ট জিন অ্যালিলগুলো সমসংস্থ ক্রোমোজোমে একই লোকাসে অবস্থান করে। অ্যালিল বা অ্যালিলোমর্ফ, সমসংস্থ ক্রোমোজোম জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার এক একটিকে অপরটির অ্যালিল বলে। অ্যালিল দুটি একই ধর্মীর, যেমন টিটি, অথবা একে অপর বিপরীতধর্মী, যেমন টি স্মল টি হতে পারে। যখন দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে তখন প্রথম প্রকট অ্যালিল টি এবং অন্যটি প্রচ্ছন্ন অ্যালিল টি বলে। হোমোজাইগাস, কোনো জীব একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হয় তাকে হোমোজাইগাস বলে, যেমন বিবি কালো পশম এবং স্মল বিবি বাদামি পশম। হেটারোজাইগাস, কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হেটারোজাইগাস জীব বলে, যেমন টি এবং টি, অর্থাৎ টি ধারণকারী জীব লম্বা হলেও তা হেটারোজাইগাস। প্রকট বৈশিষ্ট্য, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীব টি এবং টি সংকরণ ঘটালে প্রথম জনুতে সৃষ্ট হেটারোজাইগাস জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে, যেমন F1 জনুর মোটর গাছে লম্বা ও খাটো উভয় ধরনের লক্ষণের জন্য একটি জিন থাকলেও শুধুমাত্র লম্বা জিনই প্রকাশিত হয়, তবে মোটর গাছে লম্বা বৈশিষ্ট্য প্রকট। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হেটারোজাইগাস জীবে দুটি বিপরীতধর্মী জীবের উপাদান একত্রে থাকলে একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অন্যটি অপ্রকাশিত থাকে। জীবের অপ্রকাশিত বৈশিষ্ট্যকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে, যেমন F1 জনুর মোটর গাছ লম্বা ও খাটো উভয় ধরনের বৈশিষ্ট্যের জন্য একটি করে জিন থাকলেও টি শুধু লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অতএব মোটর গাছে খাটো বৈশিষ্ট্য প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন জিনোটাইপ, কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগল গঠনকে জিনোটাইপ বলে। একটি জীবের জিনোটাইপ তার পূর্ব বা উত্তরপুরুষ থেকে জানা যায়। সদৃশ জিনোটাইপধারী জীবের যদি একই পরিবেশে বাস করে তাহলে তাদের ফিনোটাইপও সদৃশ হবে। একটি লম্বা গাছের জিনোটাইপ হতে পারে টিটি বা টিটি, আর ছোট কাপের জিনোটাইপ হবে টিটি। ফিনোটাইপ, জিনোটাইপ দিয়ে নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। এটি জীবের আকার, আকৃতি, বর্ণ প্রভৃতি প্রকাশ করে। সদৃশ ফিনোটাইপধারী দুইটি জীবের জিনোটাইপ একই রকম ও ভিন্ন হতে পারে, যেমন বিশুদ্ধ লক্ষণযুক্ত লম্বা খাটো মোটর গাছের পরাগ সংযোগ ঘটলে F1 জনুর সবগুলো উদ্ভিদই লম্বা আকৃতির হয়, এবং যদিও এদের মধ্যে দু ধরনের ফ্যাক্টর থাকে এই ফিনোটাইপ হচ্ছে লম্বা। প্যারেন্টাল জেনারেশন বা অপ্রত্য অংশ, কোনো ক্রস ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বা P1 এবং উৎপন্ন সন্তান সন্ততিকে প্রথম অপ্রত্য বংশ বা F1 জনু বলে। আবার F2 সন্তান সন্ততির মধ্যে ক্রস ঘটলে উৎপন্ন সন্তান সন্ততিকে দ্বিতীয় অপ্রত্য বংশ বা F2 জনু বলে। এক সংকর বা মনো হাইব্রিড ক্রস। জীবে জগতের ফিনোটাইপস, জিনোটাইপ দিয়ে নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। এটি জীবের আকার, আকৃতি, বর্ণ প্রভৃতি প্রকাশ করে। সদৃশ ফিনোটাইপধারী দুটি জীবের জিনোটাইপ একই রকম ভিন্ন হতে পারে বা ভিন্ন হতে পারে, যেমন বিশুদ্ধ লক্ষণযুক্ত লম্বা খাটো উদ্ভিদের মধ্যে পরাগ সংযোগ ঘটালে F1 জনুতে সবগুলো উদ্ভিদই লম্বা আকৃতির হয়, যদিও এদের মধ্যে দু ধরনের ফ্যাক্টর টি থাকে। এখানে ফিনোটাইপ হচ্ছে লম্বা। প্যারেন্টাল জেনারেশন বা অপ্রত্য বংশ, কোনো ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বা P1 এবং উৎপন্ন সন্তান সন্ততিকে অপ্রত্য বংশ বা F1 বলে। আবার F1 সন্তান সন্ততির মধ্যে ক্রস করলে উৎপন্ন সন্তানকে দ্বিতীয় সন্তান সন্ততির দ্বিতীয় অপ্রত্য বংশ বা F2 জনু বলে। এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য ওপর দৃষ্টি রেখে যে সংকর ঘটনা তাকে এক সংকর জীব মনোহাইব্রিড ক্রস বলে,
যেমন কালো বা বাদামি বর্ণের গিনিপিগসের মধ্যে ক্রস। মনোহাইব্রিড ক্রসে দু ধরনের প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত সাধারণত 3:1 হয়। মেন্ডেল তার প্রথম সূত্রটির এক সংকর ক্রসের ওপর ভিত্তি করেই সংকর প্রণয়ন করেছিলেন। দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস জীবের দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকর বা ক্রস, যেমন কালো বর্ণের ছোট লোমধারী ও বাদামি বর্ণের লোমযুক্ত গিনিপিগের ক্রস। ডাইহাইব্রিড ক্রস দ্বিতীয় বংশধরে F2 জিনের স্বাধীন সঞ্চালনের ফলে সাধারণত 9:3:3:1 অনুপাতে 4 ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত সন্তান-সন্ততি পাওয়া যায়। টেস্ট ক্রস F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য এগুলোকে মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকর বা ক্রস করানো হয়। এভাবে এদের F1 এবং F2 জনুর জিনোটাইপ বের করা যায়। যেমন সংকর লম্বা মটর গাছে TT এবং খাটো মটর গাছে TT সংকরণ ঘটলে এদের ফিনোটাইপ বা জিনোটাইপিক অনুপাত হবে 1:1। ব্যাক ক্রস F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের মধ্যে মাতৃবংশীয় এর সদস্যের মধ্যে সংকরায়ন। জিনোম জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। মেন্ডেলের সূত্র প্রকৃতপক্ষে মেন্ডেল নিজে কোনো মতবাদ বা সূত্র প্রবর্তন করেনি। তিনি গবেষণাপত্রে সংকর সংক্রান্ত পর্যবেক্ষণে তাত্ত্বিক পরিসংখ্যানের ব্যাখ্যা দিয়েছিলেন। পরবর্তীকালে কার্ল কারেন্স, যিনি 1900 সালে মেন্ডেলের অনুরূপ গবেষণা ফল প্রকাশ করেছিলেন, মেন্ডেলের আবিষ্কারকে বংশগতির দুটি সূত্র হিসেবে উপস্থাপনযোগ্য বলে প্রচার করেন। যেহেতু সূত্র দুটি মেন্ডেলের গবেষণার ভিত্তিতে রচিত, তাই সূত্র দুটিকে মেন্ডেল এর সূত্র নামে অভিহিত করা হয়। নিচে মেন্ডেলের সূত্র দুটি উল্লেখ করা হলো। প্রথম সূত্র: সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্য ফ্যাক্টরগুলো জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয় পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। এই সূত্রকে মনোহাইব্রিড সূত্র বা ল অফ মনোহাইব্রিড ক্রস এবং জননসূত্রের বিশুদ্ধতার সূত্র, পৃথকীকরণ সূত্র বলা হয়। দ্বিতীয় সূত্র: দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে F1 প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট উৎপন্নকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এই সূত্রকে স্বাধীনভাবে মিলনের বা বন্টনের সূত্র বলা হয়। এ ধরনের ক্রসে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয়। প্রথম সূত্রের ব্যাখ্যা: মনোহাইব্রিড ক্রস। প্রথম সূত্রে ব্যাখ্যা করার জন্য মেন্ডেল মটরশুঁটি উদ্ভিদের ওপর বেশ কয়েকটি পরীক্ষা পরিচালনা করেন। এসব পরীক্ষায় তিনি একসঙ্গে মাত্র একজোড়া পরস্পর বিপরীত ধর্মী বৈশিষ্ট্য উদ্ভিদগুলো পরস্পর পরাগসংযোগ ঘটান। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য উদ্ভিদের উপর দৃষ্টি রেখে যে সংকর বা ক্রস ঘটানো হয় তাকে মনোহাইব্রিড ক্রস বলা হয়। মেন্ডেলের এ ধরনের পরীক্ষায় শুদ্ধ লক্ষণযুক্ত একটি লম্বা মটর গাছের সাথে শুদ্ধ লক্ষণযুক্ত একটি খাটো মটর গাছের পরস্পর সংযোগ ঘটান। নিচে এর ফলাফল উল্লেখ করা হলো। ধরা যাক মটর গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য ফ্যাক্টর জিন টি বড় অক্ষরে, ছোট বৈশিষ্ট্যের জন্য ফ্যাক্টর টি ছোট অক্ষরে। প্রথম সংকর পুরুষে প্রথম বংশধরে F1 এবং দ্বিতীয় বংশধরে F2। এক্ষেত্রে মেন্ডেলের মতে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দুটি ফ্যাক্টর নির্দিষ্ট, তাই লম্বা গাছের জিনোটাইপ টিটি, কাটা গাছের জিনোটাইপ টিটি। জননকোষ সৃষ্টির সময় ফ্যাক্টরগুলি পৃথক হয়ে যায় এবং পরস্পর লম্বা গাছের জননকোষে ফ্যাক্টর টি এবং খাটো গাছের জননকোষে ফ্যাক্টর টি প্রবেশ করে। প্রথম সংকর পুরুষে F1 যৌনুতে রেণু ও ডিম্বকে মিশ্রণের ফলে সৃষ্ট বংশধরদের টিটি সকলেই লম্বা বৈশিষ্ট্য প্রদর্শন করে। এখানে টি ফ্যাক্টরটি প্রকট এবং টি ফ্যাক্টরটি প্রচ্ছন্ন। পরস্পর F1 যৌনুর বংশধরদের মধ্যে সংকরায়ন ঘটানো হলো। যেহেতু এদের ফ্যাক্টর দুটি টিটি বহন করে, তাই জনন কোষ গ্যামেট সৃষ্টির সময় অর্ধেক জনন কোষ টি এবং অর্ধেক টিটি প্রবেশ করবে। তিনটি সংকর পুরুষে বা F2 যৌনুতে তিনটি লম্বা এবং একটি খাটো মটর গাছ উৎপন্ন হবে এবং ফিনোটাইপ অর্থাৎ এদের বহিরাকৃতি সদৃশ ভিত্তি করে F2 যৌনুর উৎপন্ন গাছের অনুপাত দাঁড়াবে 3:1। F1 যৌনুতে সৃষ্ট মটরশুঁটি গাছের জিনোটাইপিক অনুপাত টিটি ও টিটি এটি হলো 1:2:1। অর্থাৎ F2 যৌনুর মটরশুঁটি গাছের ফিনোটাইপ হলো উদ্ভিদের জিনোটাইপিক অনুপাত হলো টিটি 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 1:2:1। ফলাফলে দেখা যায় সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যটি মিশ্র না হয় কেবল প্রকট বৈশিষ্ট্যে প্রকাশ পায় এবং গ্যামেট সৃষ্টির সময় প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন তবে গ্যামেট পৃথক গমন করে। যেহেতু প্রতিটি গ্যামেটের কেবল নির্দিষ্ট একটি অ্যালিল গ্রহণ করে, সেহেতু এটি বিশুদ্ধ প্রকৃতির হয়। এজন্য একে বিশুদ্ধ গ্যামেট
এবং সূত্রকে জননকোষ বিশুদ্ধতার সূত্র বলে। প্রাণী বংশগতিতে মেন্ডেলের প্রথম সূত্র অনুসরণ। সংকর জীব বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত ও পরিবর্তিত না হয় পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। জিনতাত্ত্বিক ব্যাখ্যা। গিনিপিগের কালো বর্ণের জন্য দায়ী বি এবং বাদামি বর্ণের জন্য দায়ী বি। প্রতীক চিহ্নিত করলে বিশুদ্ধ হোমোজাইগাস কালো বর্ণের গিনিপিগ বিবি এবং বিশুদ্ধ বাদামি বর্ণের গিনিপিগ বিবি হবে বিপি। একটি জিনোটাইপ বা বিশুদ্ধ কালো বর্ণের স্ত্রী গিনিপিগের সাথে অপর একটি বিশুদ্ধ বাদামি বর্ণের পুরুষের গিনিপিগে সংযোগ ঘটালে পিটু জনুতে সকল প্রত্যেক গিনিপিগের বর্ণই হবে কালো, কারণ কালো বর্ণের অ্যালিল বাদামি বর্ণের অ্যালিল অপেক্ষা প্রকট সম্পন্ন। উভয় জীব দীর্ঘকাল একসঙ্গে থাকলে বিনষ্ট বা একীভূত হয় না, বরং স্বকীয় বজায় থেকে অক্ষুণ্ণ থাকে। F2 জনুতে গিনিপিগের মধ্যে 3টি কালো একটি বাদামি বর্ণের গিনিপিগ সৃষ্টি হয়, অর্থাৎ ফিনোটাইপ ভিত্তিতে F2 জনুতে গিনিপিগ কালো ও বাদামি বর্ণের অনুপাত হয় যথাক্রমে 3:1। F2 জনু সদস্যদের ফিনোটাইপিক বিশ্লেষণ করে দেখা যায় 3টি প্রকট বৈশিষ্ট্য কালো এবং গিনিপিগের মধ্যে মাত্র একটি হোমোজাইগাস এবং বাকি একটি হেটারোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বাদামি ও F1 জনুর অবদমিত ছিল এবং F2 জনুতে তার পুনরাবির্ভাব ঘটেছে বিবি। অনুরূপভাবে যে বৈশুদ্ধ বৈশিষ্ট্য FB জনুতে অনুপস্থিত ছিল সেটি F2 জনুতে ফিরে এসেছে। এ থেকেই প্রমাণ হয় যে প্রথম জনুতে বি ও বি একসঙ্গে থাকলেও পরস্পর স্বকীয় বিনষ্ট হয়নি, বরং গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়েছে। নিচের ছকে ফলাফল দেখানো হলো। মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে F1 কেবল প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা পৃথক হয়ে স্বাধীনভাবে বিন্যস্ত ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। অন্যভাবে বলা যায়, একটি জীবের 2 বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলো জিনগুলো গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন ও মুক্তভাবে বিন্যস্ত হয়। এ ব্যাপারে এক জোড়ার উপর নির্ভরশীল নয়। এই সূত্র প্রমাণের জন্য মেন্ডেল 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদের পরাগ সংযোগ ঘটান। 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দৃষ্টি রেখে এই সংকরায়ন ঘটনায় তাকে দ্বিলক্ষণ সংকরায়ন বা ডাইহাইব্রিড ক্রস বলে। জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এমন দুটি বিশুদ্ধ লক্ষণযুক্ত মটরশুঁটি গাছ নেওয়া হলো, যার একটি গোল মোটে হলুদ বর্ণের বীজ ও অন্যটি কুঞ্চিত বা সবুজ বর্ণের বীজ উৎপাদনে সক্ষম। ধরা যাক বীজ গোল এবং লক্ষণের প্রতীক আর, কুঞ্চিত লক্ষণের প্রতীক আর এবং হলুদ লক্ষণের প্রতীক ওয়াই, সবুজ বর্ণের লক্ষণের প্রতীক ছোট ওয়াই। প্রথম বংশধরে F1 ও F2 জনু। মেন্ডেলের সূত্র মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য জিন দায়ী, অতএব গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে RRYY এবং কুঞ্চিত সবুজ বর্ণের উদ্ভিদের জন্য জিনোটাইপ হবে RRYY। নিচে চেকার বোর্ডের মাধ্যমে ফলাফল দেখানো হলো। গোল হলুদ এক্ষেত্রে 9টি, গোল সবুজ 3টি, কুঞ্চিত হলুদ 3টি, কুঞ্চিত সবুজ 1টি, অর্থাৎ অনুপাত 9:3:3:1। বংশগতিতে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসরণ। কালো বর্ণ ও ছোট লোম বিশিষ্ট একটি গিনিপিগের সাথে বাদামি বর্ণ ও লম্বা লোম বিশিষ্ট গিনিপিগের প্রজনন ঘটানো F1 জনুর সকল গিনিপিগের কালো বর্ণের খাটো লোমধারী হয়। এখানে কালো বর্ণ ও ছোট লোম প্রকট বৈশিষ্ট্য এবং বাদামি বর্ণ ছোট লোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। F1 জনুর গিনিপিগের মধ্যে পুনরায় ক্রস ঘটালে F2 জনুতে 9:3:1 অনুপাতে যথাক্রমে কালো খাটো লোম ও লম্বা লোম ও বাদামি খাটো লোম ও বাদামি লম্বা লোমযুক্ত গিনিপিগের জন্ম হয়। জিনতাত্ত্বিক ব্যাখ্যা। ধরা যাক কালো বর্ণের জিনের জন্য দায়ী জিন বি এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিন ছোট বি, খাটো লোমের জন্য জিন এস এবং লম্বা লোমের জন্য জিন এস। জীবের প্রত্যেক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য একাধিক জিন দিয়ে, তাই বিশুদ্ধ কালো বর্ণ ও ছোট লোমের জিনোটাইপ BBSS, বিশুদ্ধ বাদামি বর্ণ ও লম্বা লোমের জিনোটাইপ BBSS। এক্ষেত্রে দেখা যায় জিনোটাইপ একটি BBSS, দ্বিতীয়টি BBSS, দুটি BBSS, 4টি BBSS, একটি BBSS, দুটি BBSS, একটি BBSS, দুটি BBSS, একটি BBSS। ফিনোটাইপিক অনুপাত 9টি কালো খাটো লোম, 3টি কালো লম্বা লোম, 3টি বাদামি খাটো লোম, 1টি বাদামি লম্বা লোম। বংশগতি ক্রোমোজোম তত্ত্ব। মেন্ডেল তার সংকর পরীক্ষার ফল থেকে জানতে পারেন যে কোনো জীবের প্রতিটি বৈশিষ্ট্য একটি উপাদান
দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই উপাদানগুলো জীবদেহে জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং হ্যাপ্লয়েড গঠনকালে ওই সংখ্যা অর্ধেক হয়ে যায়। কিন্তু উপাদান কি, গ্যামেটের কোথায় একটি অবস্থিত এবং এসব উপাদান কীভাবে বংশপরম্পরা নিয়ন্ত্রিত এসব মেন্ডেলের সূত্র অবগত ছিল না। 1900 সালে মেন্ডেলের সূত্রের পুনরাবিষ্কারের পর ক্রোমোজোম ও মেন্ডেলের সূত্রে বেশ কিছু মিল দেখতে পাওয়া যায়। প্রত্যেক ক্রোমোজোমের আকৃতি ও দৈর্ঘ্য আলাদা এবং দেহকোষের জোড়ায় জোড়ায় থাকে। জোড়ার প্রতিটি পিতার কাছ থেকে, অপরটি মাতার কাছ থেকে নেওয়া যায়। মানুষের ক্রোমোজোম 46টি, ক্রোমোজোম 23টি পিতার কাছ থেকে আসে, বাকি 23টি মায়ের কাছ থেকে আসে। 23টি ক্রোমোজোম শুক্রাণু নিম্নাণুর মধ্যে থাকে। দুটি কোষে মিলনে 46টি ক্রোমোজোম নিয়ে জাইগোট কোষ সৃষ্টি হয়। জাইগোট একটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া ক্রোমোজোম কথা বলেছিলেন, যা পিতামাতার কাছ থেকে আসে, যেমন ক্রোমোজোমের ক্ষেত্রেও সেটি ঘটে থাকে। 1902 খ্রিস্টাব্দে আমেরিকান জিনতত্ত্ববিদ শান্ট ও জার্মান বিজ্ঞানী বোভেরি পৃথকভাবে ক্রোমোজোম ও মেন্ডেলের উপাদান মধ্যে মিলের সূত্রটি সুস্পষ্ট করেন। এ নিয়ে তার এক যুগ ধরে বিভিন্ন জীবজন্তুর ওপর গবেষণা চলেছে। পরে জানা গেছে যে মেন্ডেলের উপাদান বা জিনের অবস্থান ক্রোমোজোমে, তাই বংশানুক্রমিক জিন প্রকৃতি বিভিন্ন বিষয় ক্রোমোজোম তার উপাদানের মধ্যে এত সদৃশ। গবেষণাকৃত ফলাফল থেকে তার সিদ্ধান্তে উপনীত হন যে জিন ও ক্রোমোজোমের অনেক দিক দিয়ে একই রকম আচরণ করে। তাছাড়াও জিন গতির নির্ধারণে সময় জিন ও ক্রোমোজোম সমান্তরাল আচরণ প্রদর্শন করে। একেই বংশগতি ক্রোমোজোমের তত্ত্ব বলা হয়। শান্ট বোভেরি প্রবর্তিত তত্ত্বের আলোকে বংশগতি ক্রোমোজোম তত্ত্বের মূল ভিত্তি নিচে উল্লেখ করা হলো। একমাত্র শুক্রাণু ও ডিম্বাণু যেহেতু বংশ পরম্পরা সেতু হিসেবে কাজ করে, তাই সমস্ত বংশানুক্রমিক বৈশিষ্ট্য এগুলোর মধ্যে বাহিত হয়। জাইগোট সৃষ্টি যেহেতু শুক্রাণু সমস্তকে অবস্থিত নিউক্লিয়াস অংশগ্রহণ করে, ধারণা করা যায় যে জননকোষ নিউক্লিয়াস বংশগতি পদার্থ বহন করে। নিউক্লিয়াস ক্রোমোজোমে থাকে, অতএব ক্রোমোজোম বংশগতি পদার্থ বহন করে। প্রত্যেক ক্রোমোজোম ক্রোমাটিড জোড়া নির্দিষ্ট ভূমিকা পালন করে। এটি ক্রোমোজোম বা অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হলে বা নষ্ট হলে জীবদেহে অঙ্গহানি ও কার্যকর অক্ষমতা দেখা দিতে পারে। বংশগতি পদার্থের মতো ক্রোমোজোম জীবদেহের আজীবন ও বংশ পরম্পরায় তাদের গঠন স্বকীয়তা বজায় রাখে। পুরোটাই হারিয়ে যায় না বা একীভূত হয় না, বরং একের মতো আচরণ করে। ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম ও জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে। ক্রোমোজোম নির্দিষ্ট অবস্থানে লোকাসে জিন অবস্থান করে। মিওসিসের সময় সমস্ত ক্রোমোজোম জোড়া ও জিন স্বাভাবিকভাবে পরস্পর থেকে পৃথক হয়ে জননকোষে প্রবেশ করে। একটি গ্যামেট এক সেট ক্রোমোজোম অ্যালিল গঠন করে। নিষেক প্রক্রিয়ায় শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াস একীভবনের ফলে জাইগোট সৃষ্টি হওয়া অপত্য নিউক্লিয়াস দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম ও জিনকোষ পুনঃপ্রতিষ্ঠিত হয়। মেন্ডেলের সূত্রসমূহের ব্যতিক্রম। মেন্ডেল বংশগতি সম্বন্ধীয় সূত্র আবিষ্কারের পর বিজ্ঞানী বিভিন্ন জীবে ওই একই ধরনের পরীক্ষা করে দেখেন যে প্রাপ্ত ফলাফলের সঙ্গে মেন্ডেলের পরীক্ষার ফলাফল কোনো ক্ষেত্রে মিল নেই। এ সকল ফলাফল মেন্ডেলের পৃথকীকরণ ও স্বাধীনভাবে মিলন সূত্রের সুস্পষ্ট ব্যতিক্রম। নিচে সিলেবাসভুক্ত কয়েকটি ব্যতিক্রম দেখানো হলো। প্রথম সূত্রের ব্যতিক্রম: অসম প্রকটতা, ইনকমপ্লিট ডমিন্যান্স। ফলাফল 1, 2, 1। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরায়ন ঘটে কিন্তু প্রথম বংশধরে F2 জনুতে প্রকট জিনোটাইপ সম্পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি বৈশিষ্ট্যের প্রকাশ করে, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েটরি জিন বা অসম্পূর্ণ প্রকট জিন। মেন্ডেলের সূত্র মনে হয় অনুপাত 3:1 পরিবর্তে 1:2:1 হয়। উদাহরণ: সন্ধ্যামালতী লাল ফুল বিশিষ্ট উদ্ভিদে সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ সংকরণের ফলে বংশধরে গোলাপি বর্ণের ফুল পাওয়া যায়। প্রথম বংশধরে উদ্ভিদের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন দ্বিতীয় বংশধরে লাল, গোলাপি ও সাদা ফুলের অনুপাত দাঁড়ায় 1:2:1। 2. সমপ্রকটতা। ফলাফল 1:2:1। সমসমস্ত ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল হেটারোজাইগাস অবস্থান যখন দুটি প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়ই সমানভাবে প্রকাশিত হয়, তখন জিনের এ ধরনের স্বভাবকে সমপ্রকটতা বলে। অন্যভাবে বলা যায়, সংকর জীব যখন দুটি বিপরীত জীবের দুটি বৈশিষ্ট্য সম্পন্ন সমানভাবে সমপ্রকটতা বলে। অন্যভাবে বলা যায়, সংকর জীবের যখন দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্য সমভাবে প্রকাশিত হয়, তখন তাকে সমপ্রকটতা বলে। এতে মেন্ডেলিয়ান 3:1 অনুপাত পরিবর্তিত হয় এবং 1:2:1 রূপে প্রকাশ করে। কালো ও সাদা বর্ণের আন্দুলিসিয়ান মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে সমপ্রকটতা দেখা যায়। এক্ষেত্রে
পালক BB এবং সাদা পালক WW। এতে মোরগের ক্রস ঘটানো হলে F1 জন্তুতে সকল মোরগ মুরগি কালো না সাদা না হয় সমপ্রকটতার কারণে কালো মাঝে সাদা চেকযুক্ত হয়। এক্ষেত্রে অনুপাত 1-2-1। মারণ জিন বা লিথাল জিন 2-1। যে সকল জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে তাকে লিথাল জিন বলে। কোনো জিনের মিউটেশন বংশগত কারণে আকস্মিক ও স্থায়ী পরিবর্তন ঘটার পর সংশ্লিষ্ট প্রোটিন এনজাইম যদি নিষ্ক্রিয় হয়, উক্ত প্রোটিনের শরীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবন ধারণে অপরিহার্য হয়, তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। লিথাল জিনের প্রভাবে লিথ্যালিটি বলে। লিথাল জিন লিথাল প্রভাব ছাড়াও অন্যান্য প্রভাব থাকে। লিথাল প্রভাব প্রকাশের ক্ষেত্রে লিথাল জিন প্রকট ও প্রচ্ছন্ন হতে পারে। লিথালের ক্ষেত্রে জীব হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থাতেই মারা যায়। এ ধরনের মারা যায়। এ ধরনের জিনবাহক সাধারণত জাইগোট অবস্থায় কিংবা ভ্রূণ অবস্থায় পরিপূর্ণের সময় বা জন্মের পুরো মুহূর্তেই মারা যায়। প্রকট লিথাল জিন কোনো বংশধর রেখে যেতে পারে না, তাই প্রকৃতিতে প্রকট লিথাল জিন বিশিষ্ট জীব পাওয়া যায় না। অন্যদিকে প্রচ্ছন্ন লিথালের ক্ষেত্রে জীব কেবল হেটারোজাইগাস হলে মারা যায়। হেটারোজাইগাস হলে মারা যায় না। হোমোজাইগাস হলে মারা যায় না। অধিকাংশ জীবই এক বা একাধিক প্রচ্ছন্ন লিথাল জিন রয়েছে, কিন্তু সচরাচর হেটারোজাইগাস অবস্থা থাকে বলে এদের উপস্থিতটা বোঝা যায় না। তবে একটি লিথাল জিনবাহী দুটি হেটারোজাইগাস জীবের মধ্যে প্রজনন হলে পরবর্তী বংশে ওই লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় আসতে পারে এবং তার লিথাল জিনের প্রভাবে প্রকাশ হতে পারে। সেজন্য নিকট বৈশিষ্ট্য লোকেদের মধ্যে বিবাহ হলে কোনো বিশেষ লিথাল জিন কখনো কখনো হোমোজাইগাস অবস্থায় তাদের সন্তান মৃত্যু ঘটাতে পারে। লিথাল জিনের বৈশিষ্ট্য। লিথাল জিন এক ধরনের মিউট্যান্ট জিন যা প্রকট ও প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থাতেই জীবের মৃত্যু কিংবা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে। এই প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। জাইগোট বা ভ্রূণের অবস্থায় জীব মারা যায় বলে লিথাল জিনের প্রভাবে চোখে পড়ে না, তবে কোনো ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে এর প্রকাশ ঘটে। লিথাল জিনের প্রভাবে 3:1 অনুপাতে পরিবর্তে 2:1 অনুপাত প্রকাশিত হয়। ফরাসি বিজ্ঞানী লুসিয়ান কুয়েনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। তার পরীক্ষায় দেখান যে হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করানো হলে প্রায় সবসময় 2:1 অনুপাত যথাক্রমে হলুদ এবং 11টি কালচে বাদামি রঙের ইঁদুর পাওয়া যায়। পরবর্তী গবেষণায় প্রমাণ করেন যে দুটি হলুদ বর্ণের ইঁদুর ক্রস করানো হলে 25% ইঁদুর ভ্রূণ অবস্থাতেই মারা যায়। তাই ফিনোটাইপ অনুপাত 2:1 পরিবর্তে 3:1 পরিবর্তে 2:1 হয়। জীবতাত্ত্বিক ব্যাখ্যা। ধরা যাক ইঁদুরের গায়ে হলুদ বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন Y এবং 11টির বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন Y বড় হাতে ছোট হাতে হয়। এক্ষেত্রে মেন্ডেল সূত্র অনুসারে প্রকৃতিতে হলুদ বর্ণের জিন পাওয়া যায়, তার সবই হেটারোজাইগাস অর্থাৎ সংকর YY প্রকৃতির। সেমি লিথাল বা সাবভাইটাল জিন। কিছু লিথাল জিন পাওয়া যায় যার প্রভাবে জীব একেবারে ছোট অবস্থাতে মারা যায় না, তারা বড় হয় এবং কোনো ক্ষেত্রে বংশবৃদ্ধি ঘটায়। তবে সব লিথাল জিনের প্রভাবে 50% বেশি জীব মারা যায় সেগুলোকে সেমি লিথাল জিন বলে। অন্যদিকে যে সকল লিথাল জিনে 50% কম সংখ্যক জীব মারা যায় সেগুলোকে সাবভাইটাল জিন বলে। মানুষের হেমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমি লিথাল জিন ধরনের। ড্রোসোফিলা মাছি লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের। মানুষের লিথাল জিন গঠিত কয়েকটি বংশগত রোগ। থ্যালাসেমিয়া। প্রচ্ছন্ন লিথাল জিন প্রকাশের কারণে শিশুদের এ রোগ হয়। রক্তস্বল্পতা, যশস্ফীতি, প্লীহাস্ফীতি, দেহের বৃদ্ধি ব্যাহত হওয়া, মাথা বড় হওয়া, RBC ছোট ও সংখ্যা কমে যাওয়া এ রোগের প্রধান লক্ষণ। ভিকটিম সাধারণত শিশু অবস্থাতেই মারা যায়। এটিকে ভূমধ্যসাগরীয় রোগ বা থ্যালাসা নামেও পরিচিত। সিকল সেল অ্যানিমিয়া। প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে শিশুদের এ রোগ হয়। ভিকটিমের রক্তে অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়, যার ফলে RBC শিকল বা কাস্তে আকৃতি ধারণ করে এবং দ্রুত ভেঙে যায়, ফলে তীব্র অ্যানিমিয়া ও রক্তস্বল্পতা দেখা দেয়। এ রোগে শরীরের শারীরিক দৌর্বল্য, মানসিক রোগ, হৃদরোগ, বাত সর্বাঙ্গে ব্যথা, কিডনি রোগ ইত্যাদি উপসর্গ দেয়। মারাত্মক রক্তস্বল্পতার কারণে রোগী অল্প বয়সেই মারা যায়।
সিস্টিক ফাইব্রোসিস প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে শিশুদের এ রোগ হয়। জন্মের 2 থেকে 3 বছরের মধ্যে এ রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে রোগীটি বেশি বয়সে প্রকাশিত হয়। রোগে সাধারণত শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, জননতন্ত্র আক্রান্ত হয়। আক্রান্ত তন্ত্রে নালিকাসমূহ প্রাচীরের গাত্রে মিউকাস গঠন করতে গেলে অত্যন্ত আঠালো মিউকাস নিঃসরণ করে, যা জমে গিয়ে নালীপথ বন্ধ হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট তন্ত্রের নানাবিধ সমস্যা সৃষ্টি হয়, যেমন নিরন্তর কাশি, শ্বাসকষ্ট, ঘন কফ, কফের সাথে রক্ত, নাক বন্ধ, সাইনোসাইটিস, বুক ও পেটে প্রচণ্ড ব্যথা, হজমে গলগণ্ড, পিত্তপাথড়ী, লিভার সিরোসিস, নারী ও পুরুষের বন্ধ্যত্ব ইত্যাদি। সাধারণত 30 থেকে 40 বছরের বয়সের মধ্যেই রোগী মারা যায়। রেটিনোব্লাস্টোমা একটি প্রকট লিথাল জিনের প্রকাশের কারণে লিথাল শিশুদের এ রোগ হয়, তবে এ জিনের বাহক কদাচিৎ বেঁচে থাকে এবং ভয়প্রাপ্ত হয়। এজন্য একে সেমি লিথাল জিন বলা হয়। ভিকটিমের চোখে ম্যালিগন্যান্ট টিউমার হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগী শৈশবে মারা যায়। ব্রাঙ্কিওফ্যালেঞ্জি এই লিথাল জিনের অসম্পূর্ণ প্রকটতার কারণে শিশুদের এ রোগ হয়। ভিকটিমের হাতের আঙুলগুলো বেশ মোটা হয়, আঙুলের মাঝে হাড়টি ওপর বা নিচের হাড়ের সাথে জুড়ে যায়। এদের আঙুলের 3টি গাঁটের পরিবর্তে 2টি গাঁট থাকে। কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এই জিনের প্রভাবে বাহকের মৃত্যু হয় না, তাই এটি সেমি লিথাল জিন। কনজেনিটাল ইনথিওসিস লিথাল জিন প্রকাশের কারণে শিশুদের এ রোগ হয়। জন্মের পর শিশুর ত্বক শুষ্ক, পুরু ও ফেটে মাছের আইসের মতো হয়ে যায়। রোগী জন্মের পর প্রায় সঙ্গে সঙ্গে মারা যায়। মিউটেশন বা পরিব্যক্তি বংশগতি বৈশিষ্ট্যের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। জিনগত কারকের বিন্যাস অথবা ক্রমোদয় সংখ্যা বা বৈশিষ্ট্যগত কোনো পরিবর্তন করলে পরিবর্তী ঘটলে থাকে। তবে মিউটেশন বলতে আসলে জিনের মিউটেশন বোঝায়। পরিবর্তী ফলে সৃষ্ট উদ্ভিদের হয়ে থাকে। আয়নিক বিকিরণ, কতিপয় রাসায়নিক দ্রব্য প্রয়োগে এর করে কৃত্রিম মিউটেশন ঘটানো যায়।